তো এখন আমরা সূচক ও লগারিদম চ্যাপ্টারটা শুরু করব। তো সূচক ও লগারিদম তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4। সূচক ও লগারিদমের প্রথম পার্ট যেটা সূচক, আজকে আমরা সেটাই দেখব। তো সূচক দেখার আগে যেহেতু একটা অধ্যায় পড়ব, তো সূচক কি, সূচক কাকে বলে সেটা জানা উচিত না? আগে আমরা দেখি সূচকটা কি। ধরো তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে, ধরে নাও জাস্ট তোমার কাছে এই একটা সংখ্যা দেওয়া আছে। এখন এই সংখ্যা যেটা, এটা 3বার রিপিট হয়েছে গুণ আকারে। এই সংখ্যাটা 3বার গুণ আকারে রিপিট হয়েছে। এখন এত বড় করে না লিখে তুমি চাইলে শর্টকাটে কি লিখতে পারো, a⁻3। এখন এটার মানে কি? মানে হচ্ছে এ যেটা, এটা কয়বার রিপিট হয়েছে? 3বার রিপিট হয়েছে। এরপর মনে করো তুমি আরেকটা সংখ্যা নিলা, ওই সংখ্যাটা মনে করো বি একটা সংখ্যা। মনে করো বি সংখ্যাটা গুণ আকারে 5বার রিপিট হয়েছে, গুণ আকারে। হ্যাঁ, তো গুণ আকারে 1 2 3 4 5, 5বার রিপিট হয়েছে না? যেহেতু 5বার রিপিট হয়েছে, আমরা এইভাবে না লিখে এটাকে লিখতে পারি b⁻3। এর মানে হচ্ছে বি যেটা, এটা কয়বার রিপিট হচ্ছে, সরি, বি যেটা এটা 5বার রিপিট হচ্ছে। এখন এই যে 5 3 যেগুলো আছে না এখানের মধ্যে, এগুলোই হচ্ছে সূচক। এটাকে আমরা বলি পাওয়ার, বা এটাকে বলতে পারো ইন্ডেক্স, বা এটাকে ঘাত বলতে পারো, বা এটাকে এক্সপোনেন্টও বলতে পারো। এই সকল নামে তোমরা, আবার এটাকে ডিগ্রিও বলতে পারো তোমরা চাইলে। তাহলে যখন কোনো একটা সংখ্যা একাধিকবার রিপিট হয় গুণ আকারে, আমরা এভাবে না লিখে কি করতে পারবো, পাওয়ার আকারে সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আবার মনে করো তোমার কাছে সি একটা সংখ্যা দেওয়া আছে, এটা মনে করো 10বার রিপিট হয়েছে। তো 10বার মানে কি 1 2 3 ডট 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 কয়বার, এটা হচ্ছে 10 বার, 10 বার। এটা 10বার রিপিট হয়েছে না? যেহেতু 10বার রিপিট হয়েছে, আমরা এইভাবে এত বড় করে না লিখে আমরা লিখতে পারি c⁻10। তার মানে সি যেটা, এটা কয়বার রিপিট হয়েছে? 10বার রিপিট হয়েছে। তাহলে এখানে সূচক বলতে এই পুরা সংখ্যাটাকে সূচক বোঝায় না। সূচক বলতে কোনটাকে বোঝায়? জাস্ট এই যে পাওয়ার যেটা, এটাই হচ্ছে সূচক। আর সূচকটা বলে দেয় যে একটা সংখ্যা কতবার রিপিট হচ্ছে। তাহলে সূচক মানে কি? সূচক মানে একটা সংখ্যা গুণ আকারে কতবার রিপিট হয় সেটাই আমাদেরকে বলে দেয়, ওইটাই হচ্ছে সূচক। তাহলে সূচকের সংখ্যাটা এখানে লিখো। সূচক এমন একটি সংখ্যা, এমন একটি সংখ্যা যেটা বলে দেয় অপর আরেকটি সংখ্যা গুণ আকারে কতবার রিপিট হয়। গুণ আকারে কতবার রিপিট বা পুনরাবৃত্তি হয়, পুনরাবৃত্তি বা রিপিট হয়। তাহলে এটা হচ্ছে সূচকের কাজ। সূচক তোমাকে শুধুমাত্র এটাই বলে দিবে যে সংখ্যাটা কতবার রিপিট হবে। আর যেই সংখ্যাটা রিপিট হয়, এখানে রিপিট হচ্ছে কে? বি রিপিট হচ্ছে না, এখানে কে রিপিট হচ্ছে? এ রিপিট হচ্ছে। আর এখানে কে রিপিট হচ্ছে? সি রিপিট হচ্ছে। যে রিপিট হয় সে হচ্ছে ভিত্তি। তাহলে এটা হচ্ছে এখানের মধ্যে ভিত্তি। তাহলে ভিত্তি কোনটা? ভিত্তি বা তোমরা বলতে পারো এটাকে বেস। তাহলে বেস বা ভিত্তি কোনটা? যেটা রিপিট হয়। আর যতবার রিপিট হয় সেটা হচ্ছে সূচক। তাহলে এই সংখ্যা, এই টাইপের সংখ্যা যেগুলো তোমরা দেখবা a⁻n, তো এই সংখ্যাটার মধ্যে একটা থাকবে তোমার কাছে কি? বেস, এটা রিপিট হবে। আর এটা কি তোমার কাছে এখানের মধ্যে সূচক বা পাওয়ার। তাহলে এই সূচকটা বলে দিবে যে এই বেসটা কতবার রিপিট হবে। তাহলে সূচক, আমরা যেখানে সূচকের মধ্যে যখন আমরা সূচক করতে যাব, আমরা এরকম টাইপের একটা সংখ্যা দেখতে পাবো যেখানে এটা থাকবে বেস আর এটা থাকবে পাওয়ার। পাওয়ারটা বলে দিবে যে এই সংখ্যাটা কতবার রিপিট হবে। তো এতটুকু তুলে নাও, পরে আমরা সূচকের কিছু সূত্র আছে এই উপর ভিত্তি করে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে সূচকের সকল সূত্র আমরা এখন দেখব। এতক্ষণ আমরা তো সূচকের ইন্ট্রোডাকশন দেখছি, এখন সূচকের যে মৌলিক সূত্রগুলো আছে এখন আমরা সেগুলো দেখি। মৌলিক সূত্রগুলো আমরা যে সূচকের সংজ্ঞা যেটা, ওখান থেকে অনেকগুলো বানাই ফেলতে পারবো। যেমন 1 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে গুণের সূত্র। গুণের সূত্র এর মানে কি দেখো, মনে করো তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে 2⁻3, আর তার সাথে আবার গুণ আছে 2⁻4।
তাহলে 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 4 এখানে গুণ আকারে আছে। এখন 2 টু দি পাওয়ার 3 এই কথাটার মানে কি? মানে হচ্ছে এই 2 যেটা এটা কয়বার রিপিট হচ্ছে? 3 বার রিপিট হচ্ছে এখানের মধ্যে। আবার তোমার কাছে এখানের মধ্যে 2 টু দি পাওয়ার 4 যেটা এটা কি মিন করে? এই 2 যেটা কয়বার রিপিট হবে? 4 বার রিপিট হবে। এখন দেখো তো আমরা এদেরকে একসাথে কি বলতে পারি এখানের মধ্যে? আমরা কি বলতে পারি এখানে 2 হচ্ছে কয়টা? 3টা। আর এখানে 2 হচ্ছে কয়টা? 4টা। এখন সবগুলো গুণ আকারে আছে না? তো সূচকের কনসেপ্টটা ব্যবহার করে, সংজ্ঞাটা ব্যবহার করে আমরা বলতে পারি না এখানে যেহেতু 3টা 4টা গুণ আকারে আছে তাহলে 2 টু দি পাওয়ার 7 হবে। তা আমরা কি বারবার এভাবে করব? এভাবে করব না। এখান থেকে দেখো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তার আগে আরেকটা কাজ করি, আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিই। মনে করো তোমার কাছে দেওয়া আছে a টু দি পাওয়ার 3 আর মনে করো ইনটু a টু দি পাওয়ার 2 দেওয়া আছে। তো এটা মানে কি? মানে হচ্ছে এখানে এই a যেটা এটা কয়বার আছে? এটা এখানে 3 বার আছে। আর এই এটা কয়বার আছে? এই এটা তোমার কাছে এখানের মধ্যে আছে 2 বার। তাহলে আমরা বলতে পারি এখানে a ইনটু কত? a। এখন দেখো তো তোমার কাছে 5টা a গুণ আকারে আছে না? আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এখানের মধ্যে a টু দি পাওয়ার 5। এখন বারবার এভাবে না ভেঙে আমরা একটা সূত্র লিখতে পারি এখান থেকে। দেখো এখানে দেখো এই যে a যেটা এটা বেস না, এখানে এটাও কি বেস। তো দোনোটার বেস যেহেতু সেম, তাহলে এখন পাওয়ারগুলো যোগ করে দাও তো কি হয়? পাওয়ারগুলো যদি যোগ করে দেয় এখানে কত আসবে? বেস a আর এখানে চলে আসবে 5। তাহলে এটা আর এটা সেম না? তা আমাদের এভাবে না ভেঙে আমরা চাইলে এভাবে ডিরেক্ট করে ফেলতে পারি না? আবার এখানেও দেখো, এখানেও তোমার কাছে বেস সেম না? যেহেতু বেস সেম তাহলে আমরা কি বলতে পারি? পাওয়ারগুলো কি করে দিব? আমরা যোগ করে দিলেই আমাদের অ্যান্সারটা 7 চলে আসবে। তাহলে বেস হচ্ছে যে 2 আর পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ করে দেই, যোগ করে দিলে আসবে 2 টু দি পাওয়ার 7। তো এখন দেখো তাহলে আমরা একটা জেনারেল সূত্র কি বলতে পারি? জেনারেল সূত্র এটা বলতে পারি, ধরো তোমার কাছে a টু দি পাওয়ার m দেওয়া আছে ইনটু a টু দি পাওয়ার n দেওয়া আছে। যেহেতু দোনোটার বেস সেম, এখানে বেস যেহেতু সেম, গুণ আকারে যখন থাকবে এই পাওয়ারগুলো কি করে দিব? আমরা পাওয়ারগুলো যোগ করে দিব m প্লাস n। এটা হচ্ছে আমাদের গুণের সূত্র। ধরো কখন অ্যাপ্লাই হবে? যখন বেস সেম থাকবে, গুণ আকারে থাকলে তখন সূচকগুলো কি করে দিব? যোগ করে দিব। যদি বেস সেম না থাকে কাজটা করা যাবে? ধরো তোমার কাছে কি দেওয়া আছে? মনে করো তোমার কাছে দেওয়া আছে যে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n। এখন কি তুমি লিখতে পারবা যে এখানে a টু দি পাওয়ার m প্লাস n? এটা কিন্তু লেখা যাবে না। অথবা তুমি কি লিখতে পারবা এখানের মধ্যে b টু দি পাওয়ার m প্লাস n? এটাও লেখা যাবে না, কারণ এখানে বেস কি নেই? সেম নেই। তো বেস সেম থাকলে তখনই আমরা গুণের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটা ছিল গুণের সূত্র। 2 নম্বর হচ্ছে আমাদের ভাগের সূত্র। আবার ওই টাইগারের সূত্র না, এটা কি ভাগের সূত্র বা কোশেন্ট সূত্র বলতে পারি, কোশেন্ট রুল। তো ভাগের সূত্র কি এদিকে দেখো, মনে করো তোমার কাছে দেওয়া আছে কি 2 টু দি পাওয়ার 4 দেওয়া আছে আর নিচে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2। এখন উপরে যেটা 2 টু দি পাওয়ার 4 দেওয়া আছে এটাকে তুমি কি লিখতে পারো? এই যে 2 টু দি পাওয়ার 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4টা 2 লিখতে পারো। আর নিচে যেটা 2 টু দি পাওয়ার 2 দেওয়া আছে ওটাকে কি লিখতে পারো? 2 ইন্টু 2 লিখতে পারো। এখন একটা জিনিস এদিকে দেখো, উপরে একটা 2 নিচে একটা 2 কাটাকাটি চলে যাবে, উপরে একটা 2 নিচে একটা 2 কাটাকাটি চলে যাবে। এখানে আর কয়টা 2 বাকি থাকবে? এখানে আর 2টা 2 বাকি থাকবে। তাহলে আমরা লিখতে পারি না এখানের মধ্যে যে 2 ইন্টু 2, আর 2 ইন্টু 2 মানে কি 2 টু দি পাওয়ার 2। আবার মনে করো তোমার কাছে আরেকটা সংখ্যা দেওয়া আছে, মনে করো চলক আকারে তোমার কাছে দেওয়া আছে মনে করো a টু দি পাওয়ার এখানের মধ্যে মনে করো 5 আর b টু দি পাওয়ার a টু দি পাওয়ার মনে করো এখানে 2 দেওয়া আছে। এখন a টু দি পাওয়ার 5 মানে কি? a টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা a গুণ আকারে আছে 4টা আর এই হলো 5টা, আর a স্কয়ার মানে 2টা a গুণ আকারে আছে। এখন উপরে নিচে কয়টা কাটাকাটি যাবে? তাহলে a একটা চলে যাবে, a একটা চলে যাবে, আরো 3টা a গুণ আকারে থাকবে না? যেহেতু 3টা a গুণ আকারে আছে তাহলে কি আমি লিখতে পারি এখানের মধ্যে a টু দি পাওয়ার 3। এখন একটা জিনিস দেখো, এখন নাকি আমরা বারবার এভাবে ভেঙে ভেঙে কাজ করব? আমরা ভেঙে ভেঙে কাজ করব না। এখান থেকে একটা সূত্র নিয়ে আসি কিভাবে দেখো, এখানে পাওয়ার কত? 4, এখানে পাওয়ার কত? 2। 4 থেকে যদি 2 বিয়োগ করে দেই কত চলে আসবে? তাহলে 4 থেকে 2 বিয়োগ করে দিলে চলে আসবে এখানের মধ্যে 2। আবার এখানে দেখো, এখানে পাওয়ার 5, পাওয়ার কত? 2। যদি 5 থেকে 2 বিয়োগ করে দেই কত চলে আসবে? 3 চলে আসবে।
তো এখন আমরা এভাবে না লিখে যেহেতু বেস সেম, বেস যেহেতু সেম, আমরা কি লিখতে পারি 2, আর এখানে এই উপরেরটা থেকে বিয়োগ করে দিব নিচের সূচকটা। এখানের মধ্যেও সেম, যেহেতু এখানে আমাদের বেস সেম, তাহলে আমরা এখানে a লিখলাম আর উপরের সূচক থেকে বিয়োগ করে দিলাম নিচের সূচকটা। তাহলে কত চলে আসবে a টু দি পাওয়ার 3। আবার এখানে কত আসছে তোমার কাছে a টু দি পাওয়ার 2। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন কি বলতে পারি যে আমাদের ভাগের সূত্রটা কি হবে। ধরো তোমার কাছে কি দেওয়া আছে a টু দি পাওয়ার m দেওয়া আছে ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n দেওয়া আছে। যদি a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n দেয়া থাকে, এটা ভাগ আকারে আছে। এখন বেস যেহেতু সেম, এখানের মধ্যে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার, এখানের মধ্যে এই উপরের পাওয়ারটা থেকে বিয়োগ করে দিব নিচের পাওয়ারটা, তাহলে m মাইনাস এখানের মধ্যে n হবে। আর এটা হচ্ছে আমাদের ভাগের সূত্র বা কোশেন্ট রুল। তাহলে আমরা দুইটা রুল দেখলাম, একটা গুণের সূত্র আর একটা হচ্ছে ভাগের সূত্র। এতক্ষণ আমরা দেখছিলাম গুণের সূত্র কিভাবে করতে হয়, মানে গুণ কিভাবে করতে হয় আর ভাগ কিভাবে করতে হয়, বা ভাগের সূত্র গুণের সূত্র দেখছিলাম। এখন আমরা দেখব ঘাতের রুল। ঘাতের রুল মানে কি, মনে করো তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2 দেওয়া আছে, বা 2 টু দি পাওয়ার মনে করো 3 দেওয়া আছে, তার উপরে দেওয়া আছে এখানের মধ্যে স্কোয়ার। তাহলে এমনিতেও ঘাত, তার উপরে ঘাত, এটা হচ্ছে ঘাতের রুল বা পাওয়ার অফ পাওয়ার। এমনিতেও পাওয়ার, তার উপরে পাওয়ার। এখন এটার মানে কি আগে সেটা বোঝার ট্রাই করো, তারপর কি করতে হয় সেটা আমরা দেখবো। একটু এখানে ফোকাস করো। 2 টু দি পাওয়ার 3 দেওয়া আছে না, 2 টু দি পাওয়ার 3 এর উপরে কত দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে। এর মানে কি যে এই সংখ্যাটা দুইবার রিপিট হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইনটু কত 2 টু দি পাওয়ার 3। এখন একটু এটার দিকে ফোকাস করো তো। এখানে 2 টু দি পাওয়ার 3 মানে কি, এইখানে 2 হচ্ছে কয়টা, 3টা। আবার এটার দিকে ফোকাস করো তো, এখানেও 2 কয়টা তোমার কাছে, এখানে 2 হচ্ছে 1 2 3টা। এখন এখানে কয়টা 2 আসছে, টোটাল 6টা 2 আসছে। তা আমরা বলতে পারি না 2 টু দি পাওয়ার 6। আরেকটা এক্সাম্পল দেখো, এখানের মধ্যে মনে করো তোমার কাছে দেওয়া আছে এখানে a টু দি পাওয়ার মনে করো 4, আর এখানে টু দি পাওয়ার দেওয়া আছে মনে করো 3। এখন এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার কাছে a টু দি পাওয়ার 4। প্রথমে আমরা চিন্তা করি যে কি এখানের মধ্যে a টু দি পাওয়ার 4 কয়টা, a টু দি পাওয়ার 4 তো এখানের মধ্যে 3টা। তাহলে আমরা কত বলতে পারি এখানের মধ্যে a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4, 3টা a টু দি পাওয়ার 4। এরপর আবার এখন যদি আমরা দেখি আমাদের কাছে a টু দি পাওয়ার 4, এখানে a কয়টা, এখানে a কিন্তু কয়টা আমাদের 4টা a, 1 2 3, আর এখানের মধ্যে 4টা। তারপর এখানেও a কয়টা, 4টা a, তা আমরা এখানেও 4টা a লিখতে পারি, 1 2 3 4। তারপর এখানেও কয়টা a, এখানেও 4টা a। আমরা কি লিখতে পারি এখানের মধ্যে 1 2 3 4, এই হচ্ছে 4টা a। টোটাল কয়টা a এখানের মধ্যে, টোটাল হচ্ছে এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, 3 4 12টা a। তো আমরা লিখতে পারি এখানে a টু দি পাওয়ার 12। এখন একটু ফোকাস করো, আমরা কি বারবার এইভাবে ভেঙে লিখবো, আমরা এইভাবে ভেঙে লিখবো না। তো আমরা একটা সূত্র শিখবো এখানের মধ্যে। কি দেখো, এখান থেকে আমরা কি আনতে পারি, মানে কোন কথাটা বলতে পারি। এখানে তোমার কাছে আসছে 6টা, আমি একটা কাজ করি, আমরা এখানের মধ্যে এই যে পাওয়ার অফ পাওয়ার, এই যে দুইটা পাওয়ার দেওয়া আছে, পাওয়ার দুইটা গুণ করে দিই, 3 দ্বিগুণে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এখন এখানে তো 6ই ছিল না। আবার এখানেও আসো, এই দুইটা পাওয়ার গুণ করে দিলে কত হবে, 3 4 12। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে তোমার কাছে a টু দি পাওয়ার 12। তাহলে এখানে কত আসছে, a টু দি পাওয়ার 12 আসছে, আর এখানের মধ্যে কত আসছে, 2 টু দি পাওয়ার 6 আসছে। তাহলে আমরা এই দুইটা এক্সাম্পল থেকে কোন কনক্লুশন বলতে পারি, তাহলে সূত্রটা আমরা এরকম একটা সূত্র বলতে পারি। মনে করো তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে a, তার উপরে মনে করো পাওয়ার দেওয়া আছে কত, m, আর এটার উপরে আবার পাওয়ার দেওয়া আছে কত, n। তাহলে পাওয়ারের উপর পাওয়ার চলে আসছে না। এখন যখন পাওয়ারের উপর পাওয়ার চলে আসবে, আমরা কি কাজ করব, এই দুইটা পাওয়ার গুণ করে দিব। গুণ করলে এখানে কত চলে আসবে, a টু দি পাওয়ার m ইন্টু n। এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ পাওয়ার রুল। অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার দেওয়া থাকলে আমরা কি কাজ করে দিব, গুণ করে দিব। এমনি তো একটা সংখ্যা দেওয়া ছিল, তার উপরে পাওয়ার, আবার এই পুরাটার উপরে পাওয়ার, তখন আমরা কি কাজ করে দিব, এই দুইটা পাওয়ার গুণ করে দিব। তো কিছু এক্সাম্পল দেখি। মনে করে এক্সাম্পল নাম্বার 1, তোমার কাছে দেওয়া আছে a টু দি পাওয়ার 2, তার উপরে পাওয়ার দেওয়া আছে 8। তাহলে কত হয়ে যাবে, দুইটা পাওয়ার গুণ করে দিব, a টু দি পাওয়ার 4 দেওয়া ছিল পাওয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো তোমার কাছে কি দেওয়া আছে, এক্সাম্পল নাম্বার 2, তোমার কাছে দেওয়া আছে a টু দি পাওয়ার 3, তার উপরে পাওয়ার দেওয়া আছে মনে করো 5। তাহলে অ্যান্সার কত হবে, এই দুইটা পাওয়ার কি করে দিব, গুণ করে দিব। তাহলে a টু দি পাওয়ার
15। ঠিক আছে, তো এখন এগুলো তুলে নাও। এখন আমরা দেখি যে গুণফলের ঘাতের নিয়ম কি আর ভাগফলের ঘাতের নিয়ম কি। এই দুইটা নিয়ম এত কঠিন কিছু না। ধরো তোমার কাছে কি দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার এখানে 4 দেওয়া আছে, আবার তোমার কাছে দেওয়া আছে ইনটু 3 টু দি পাওয়ার 4। এখন বেস কি সেম? এই ক্ষেত্রে বেস কিন্তু ভিন্ন, একটা বেস হচ্ছে 2 আর একটা বেস কত এখানের মধ্যে 3। পাওয়ার এখানে একটার 4 আরেকটার পাওয়ার কত, দোনোটার পাওয়ার কিন্তু এখানের মধ্যে 4, তো এখানে পাওয়ার সেম না। যেহেতু এখানের মধ্যে পাওয়ার সেম, তো আমরা কি লিখতে পারি এখানের মধ্যে, আমরা চাইলে এই জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ এই দুইটা বেস যেটা গুণাকারে লিখে ফেলবো আর ওদের সমান পাওয়ার যেটা ছিল ওটা আমরা বাইরে নিয়ে যাবো। আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো দেওয়া আছে তোমার কাছে 5 টু দি পাওয়ার এখানের মধ্যে 10 ইন্টু মনে করো 3 টু দি পাওয়ার এখানের মধ্যে 10। বেস ভিন্ন, যেহেতু বেস ভিন্ন কিন্তু পাওয়ার তো সেম, তো আমরা কি কাজ করতে পারবো, আমরা লিখতে পারবো এখানের মধ্যে 5 ইন্টু 3 টু দি পাওয়ার 10, আমরা এভাবে লিখতে পারবো। আবার মনে করো তোমার কাছে দেওয়া আছে এখানের মধ্যে 10 বা 10 টু দি পাওয়ার মনে করো 15 ইন্টু 100 টু দি পাওয়ার এখানের মধ্যে কত মনে করো 15। যেহেতু এখানের মধ্যেও পাওয়ার সেম, বেস তো সেম না, যেহেতু বেস সেম না পাওয়ার সেম, এই সংখ্যাটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা লিখতে পারবো এখানের মধ্যে যে এখানে 10 ইন্টু 100 টু দি পাওয়ার 15। এটা হচ্ছে আমাদের কাছে গুণফলের ঘাতের নিয়ম। এই যে গুণফল দেওয়া আছে তাদের উপরে ঘাত, এই একটা আর এটাই দুইটা সংখ্যার গুণফল না, দুইটা সংখ্যার কি ফল? গুণফল। তখন আমরা কি কাজ করব, বেস যখন সেম থাকবে না ওই বেস দুইটা গুণ করে দিব আর ওদের সমান পাওয়ার যেটা সেটা কোথায় নিয়ে যাব? উপরে নিয়ে যাব। তাহলে সূত্রটা কি হতে পারে যে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার, যদি n হয় আমরা লিখতে পারবো a ইন্টু b টু দি পাওয়ার n। আবার সেম কাজটাও করতে পারবো, যদি এরকম পাওয়ার দেওয়া থাকে আমরা এভাবে ভেঙে ফেলতে পারবো চাইলে। এটা গেল গুণফলের ঘাতের নিয়ম। এখন ভাগফলের ঘাতের নিয়ম কি? ধরো তোমার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার মনে করো এখানের মধ্যে দেওয়া আছে মনে করো 4, আরেকটা দেওয়া আছে 3 টু দি পাওয়ার 4। এখানের মধ্যে দেখো এই সংখ্যার ভাগফল না, এটা বেস কি সেম? এখানে বেস সেম না বাট পাওয়ার তো সেম। যেহেতু পাওয়ার সেম আমরা কি কাজ করতে পারবো এখানের মধ্যে 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ সংখ্যা দুটোকে ভাগাকারে লিখে পাওয়ারটা কোথায় নিয়ে যাব? পাওয়ারটা আমরা বাইরে নিয়ে যাব। এরপর মনে করো কি দেওয়া আছে তোমার কাছে এখানের মধ্যে 5 ডিভাইডেড বাই 3, এটার উপরে পাওয়ার মনে করো 7, এটার উপরে পাওয়ার 7। আমরা কি লিখতে পারবো এখানের মধ্যে, এই বেস যেগুলো এগুলো ভাগ আকারে লিখে পাওয়ারটা কোথায় নিয়ে যাব? বাইরে নিয়ে যাব। তো আমরা এই কাজগুলো করতে পারবো চাইলে। আবার মনে করো তোমার কাছে কি দেওয়া আছে এখানে 10 টু দি পাওয়ার মনে করো 10 ডিভাইডেড বাই মনে করো 7 টু দি পাওয়ার এখানের মধ্যে 6 দেওয়া আছে। এখন এখানে কি দেওয়া আছে? ভাগফল দেওয়া আছে, তাদের উপরে পাওয়ার কত? 6। তো আমরা কি কাজ করতে পারবো এখানের মধ্যে 10 টু দি পাওয়ার 6 7 টু দি পাওয়ার 6 লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটা সূত্র লিখতে পারি। সূত্রটা কি? সেটা হচ্ছে ধরো তোমার কাছে দেওয়া আছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। বেস কিন্তু ভিন্ন বাট পাওয়ার দুটা কিন্তু সেম, তাহলে আমরা লিখতে পারবো a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, অর্থাৎ বেসগুলো ভাগ আকারে লিখে পাওয়ারটা বাহিরে নিয়ে যাব। এখন এদের একটু লম্বা বা এক্সটেন্ডেড সূত্রটা দেখি। এটা মানে কি? মনে করো তোমার কাছে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে মনে করো 5টা সংখ্যা দেওয়া আছে, a দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে n, b দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে n, ইন্টু c দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে n, ইন্টু 2 দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে n, ইন্টু 5 দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে n। এখন এখানে দেখো কাহিনীটা কি, একটারও বেস কিন্তু সেম নাই বাট সবার পাওয়ার সেম না। তো আমরা কি কাজ করতে পারবো, সবগুলোকে এই বেসগুলোকে একসাথে গুণ করে দিব, a ইন্টু বি ইন্টু সি ইন্টু 2 ইন্টু 5, আর এই পাওয়ার যেটা সেটা কোথায় নিয়ে যাব? আমরা এই বাহিরে নিয়ে যাব। তো আমাদের এই কনসেপ্টগুলো জানা থাকা উচিত। সেম কেস আমরা এখানেও করতে পারবো। ধরো তোমার কাছে কি দেওয়া আছে a ইন্টু বি ডিভাইডেড বাই সি ইন্টু তোমার কাছে ডি দেওয়া আছে। এখন মনে করো সবার উপরে সেম পাওয়ার দেওয়া আছে, এর উপরে পাওয়ার দেওয়া আছে n, বি এর উপরেও n, সি এর উপরেও n, ডি এর উপরেও n। এখন এখানের মধ্যে দেখো একটারও কি বেস সেম আছে বাট সবার পাওয়ার সেম না। তো আমরা কি কাজ করতে পারবো, সবাইকে একসাথে করে যারা যারা গুণ আকারে আছে গুণ আকারে লিখে ফেলবো। যেমন এ বি গুণ আকারে আছে, সি ডি গুণ আকারে আছে, এ বি এর সাথে সি ডি ভাগ আকারে আছে, লিখে এই পাওয়ারটা কোথায় নিয়ে যেতে পারবো? আমরা বাইরে নিয়ে যেতে পারবো। মানে সবাইকে একসাথে লিখে পাওয়ারটা বাইরে নিয়ে যেতে পারবো। তা আমরা এই যে কিসের সূত্রের ক্ষেত্রে, গুণফলের সূত্রের ক্ষেত্রে এই কাজগুলো করতে পারি।
আর ভাগফলের সূত্রের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। তো ম্যাথ করার সময় আমাদের এগুলো কাজে লাগবে। তো এখন আমরা দেখি যে শূন্য সূচক কি, ঋণাত্মক সূচক কি, আর ভগ্নাংশ সূচক কি, আর এই জিনিসগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখি। দেখো শূন্য সূচক মানে কি, মনে করো তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে, তার উপরে পাওয়ার কত যদি জিজ্ঞেস করে তাহলে তুমি কত পাওয়ার বলবা এখানের মধ্যে? ডেফিনেটলি এখানের মধ্যে পাওয়ার হচ্ছে 1, এটা তোমরা জানো, ঠিক আছে। এখন আবার মনে করো তোমার কাছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 0, তার মানে সূচকটা কত এখানে 0। এখন যদি সূচক 0 হয় অ্যান্সার কত হবে? সূচক যদি 0 হয় অ্যান্সার অলওয়েজ 1 হবে। এখন কথা হচ্ছে অ্যান্সার অলওয়েজ 1 কেন? কারণ তোমরা তো 9 10 এর পড়ো, তোমাদেরকে তার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা লিমিট দিয়ে বোঝানো যাবে না। তো তোমরা কাজ করবে কি, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে 2 দিবা, আর এই যে তোমাদের একটা চিহ্ন দেওয়া থাকবে অ্যারো টাইপের, এটা দিবা, তারপর 0 দিবা, দেখবা যে অ্যান্সার কত চলে আসবে? 1 চলে আসবে। এরপর তুমি যতই সংখ্যা নাও না কেন, তুমি যদি এখানে 100 নাও, তার উপরে পাওয়ার যদি 0 দাও, অ্যান্সার কত চলে আসবে? 1। তুমি যদি এখানে 100 না 10,000 20,000 যা ইচ্ছা তা নাও, এখানের মধ্যে কোটি কোটি যা ইচ্ছা তা সংখ্যা নাও, এরপর পাওয়ার করে দিলে কত? 0, অ্যান্সার চলে আসবে কত? 1। এটা হচ্ছে শূন্য সূচকের কাজ। এখন এটার প্রমাণটা তো তোমরা এখন দেখবা না, যারা সায়েন্সের তারা ইন্টারে গিয়ে প্রমাণটা দেখবা। আর যারা কমার্সের বা আর্টসের আছে তারা কি কাজ করবা, ক্যালকুলেটরে সংখ্যাটা দিবা আর এটা দিবা 0 দিবা, দেখবা যে কত চলে আসবে? 1 চলে আসবে। এবার আসি ঋণাত্মক সূচক। এখন এই ঋণাত্মক সূচক আসলে কি, এদিকে দেখো, ঋণাত্মক সূচকটা একটু ফিল করার ট্রাই করো, এমনিতে বলে দিতে পারি বাট একটু ফিল করার ট্রাই করো। ধরো তোমার কাছে একটা এ সংখ্যা দেওয়া আছে, আমি বললাম যে এর ইনভার্স বের করো। এর ইনভার্স মানে এর উল্টা এখানে, ঠিক আছে। তো এর উল্টা সংখ্যাটা কিভাবে? এখানে এর উল্টা কি এটা হবে না 1 ডিভাইডেড বাই এ হবে। এখন এই জিনিসটাকে আমরা এভাবে না লিখে আমরা বলতে পারি এ ইনভার্স 1, তার মানে এ এখানে উল্টা, এ ইনভার্স 1 মানে এ হচ্ছে উল্টা। আবার মনে করো বি একটা সংখ্যা দেওয়া আছে, বিকে আমি যদি উল্টাই দিই কত আসবে? 1 ডিভাইডেড বাই বি আসবে। এখন এই 1 ডিভাইডেড বাই বি কে আমি লিখতে পারি এখানের মধ্যে বি ইনভার্স 1। এখন মনে করো তোমার কাছে কি দেওয়া আছে? এ স্কোয়ার দেওয়া আছে। এখন এটাকে আমি যদি উল্টাই দেই 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটাই না হবে? তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ, এখানে উল্টাটাকে এ স্কোয়ারটা উল্টা না, এখানে এ তো এ স্কোয়ার তো এরকম ছিল, এখানে এ স্কোয়ারটা কি হয়ে গেছে? উল্টায় গেছে। এখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি এ ইনভার্স 2। এ ইনভার্স 2 মানে এ স্কোয়ারটা উল্টা, মানে এ স্কোয়ারের উল্টা। যদি তোমার কাছে এমন দেওয়া থাকে এ টু দি পাওয়ার 3, তুমি কত লিখতে পারবা? লিখতে পারবা 1, মানে উল্টা হলে এটা কত হবে? 1 ডিভাইডেড বাই 3 হবে, মানে 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3 হবে। এটাকে আমরা কি লিখতে পারি? এ ইনভার্স 3 লিখতে পারি। তো যখন তোমার কাছে এরকম উল্টা আকারে দেওয়া থাকবে তুমি কি লিখতে পারবা? এ ইনভার্স 3 লিখতে পারবা। এখন যদি তোমার কাছে এমনটা দেওয়া থাকে এ ইনভার্স 4, এটাকে তুমি কি লিখতে পারবা? এখানের মধ্যে এ ইনভার্স 4 কে তুমি লিখতে পারবা 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4। আবার মনে করো তোমার কাছে কি দেওয়া আছে? এখানের মধ্যে দেওয়া আছে মনে করো এ ইনভার্স মনে করো 10 দেওয়া আছে, তুমি কি লিখতে পারবা? 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 10। তো এটা হচ্ছে তোমার কাছে কি ঋণাত্মক সূচক, এভাবে কাজ করে, ঠিক আছে। এখন আমরা দেখি যে ভগ্নাংশ সূচকগুলো কিভাবে কাজ করে। ভগ্নাংশ সূচক মানে কি, এদিকে দেখো, তোমার কাছে মনে করো এর উপরে এতক্ষণ যেই পাওয়ারগুলো দেখছিলাম, এই পাওয়ারগুলো কি পূর্ণ সংখ্যা ছিল না? এখানে এই পাওয়ারগুলো কি ছিল? পূর্ণ সংখ্যা ছিল না সকল পাওয়ার, এখানে পাওয়ার ছিল পূর্ণ সংখ্যা। এখন আমরা দেখবো যে পাওয়ার যেটা সেটা হয়ে যাবে ভগ্নাংশ। মনে করো পাওয়ার চলে আসছে এখানের মধ্যে হাফ। এখন এই হাফটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, যখন এভাবে হাফ থাকবে আমরা এভাবে রুট লিখতে পারবো চাইলে, অর্থাৎ এই হাফ যেটা এটাকে আমরা কি লিখতে পারবো? এরকম রুট লিখতে পারবো। এরপর মনে করো তোমার কাছে দেওয়া আছে এ 1 ডিভাইডেড বাই 3, এখানে পাওয়ারটা কত? 1 ডিভাইডেড বাই 3। কারণ 1 ডিভাইডেড বাই 3 কি ভগ্নাংশ এখানের মধ্যে নাকি এটা পূর্ণ সংখ্যা? এটা কিন্তু একটা ভগ্নাংশ। তো আমরা ভগ্নাংশ পাওয়ারকে কিভাবে লিখতে পারবো? এ আর এখানে লিখতে পারবো এর উপরে কিউব রুট, ঠিক আছে। এরপর মনে করো দেওয়া আছে এ তোমার কাছে এখানের মধ্যে 1 ডিভাইডেড বাই 4, এটাকে আমরা লিখতে পারবো এখানের মধ্যে 4th রুট, এখানে 4 দেওয়া আছে এই 4টা লিখতে পারবো, এখানে 3 দেওয়া আছে এখানে এই 3টা লিখতে পারবো, আর এখানে 2 দেওয়া আছে তুমি চাইলে 2 লিখতে পারো, চাইলে নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তারপর এখানে কত আসবে তোমার কাছে? এখানে আসবে তোমার কাছে এ, যদি এমনটা দেওয়া থাকে এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 5, তুমি কত লিখতে পারবা? এ, আর এখানে কত লিখবা? পঞ্চমূল লিখবা। এখন একটা জেনারেল সূত্র বলো, ঋণাত্মক সূচকের ক্ষেত্রে আমরা জেনারেল সূত্রটা কি বলতে পারি? যদি তোমার কাছে এ ইনভার্স n দেওয়া থাকে তুমি কি লিখতে পারবা? 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n লিখতে পারবা।
এখানে কি বলতে পারি, যদি তোমার কাছে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n দেয়া থাকে, তুমি লিখতে পারবা এখানে nth রুট অফ a, এখানে এই n যেটা এটা আমরা এখানে লিখে দিব। তো আমরা এই যে ভগ্নাংশ সূচকগুলো এভাবে লিখতে পারি। আচ্ছা, যদি এটাকে এভাবে লিখতে পারি তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো। তোমার কাছে দেওয়া আছে a আর এখানে 2, তার উপরে দেওয়া আছে 3, তো এটাও তো একটা ভগ্নাংশ, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো। তোমার কাছে a এখানে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2, আমি এভাবে লিখতে পারি না চাইলে? তোমার কাছে a 1 ডিভাইডেড বাই 3 ইন্টু কত, a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2। এখন তোমার এই যে দেখো তো, আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা? তোমার কাছে এই যে এটা যেটা দেওয়া আছে এখানের মধ্যে, এটাকে আমি এভাবে লিখতে পারি না? কিউব আর এখানের মধ্যে a, তাদের উপরে পাওয়ার কত, তাদের উপর পাওয়ার হচ্ছে এখানের মধ্যে 2, এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এভাবে লিখতে পারি। তাহলে ভগ্নাংশ সূচকগুলো আমরা এভাবে লিখতে পারবো। তাহলে এটার একটা সূত্রটা কি হইতে পারে? এটার সূত্রটা এরকম হইতে পারে যে মনে করো তোমার কাছে দেওয়া আছে এখানের মধ্যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই n, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n ইন্টু m, কারণ এটা গুণ করে আবার m ডিভাইডেড বাই n চলে আসবে। এটাকে আমরা কি লিখতে পারি? এই যে এই অংশটাকে আমরা কি লিখতে পারি? nth রুট অফ a, আর উপরে পাওয়ার কত? উপরে পাওয়ার হচ্ছে এখানের মধ্যে m। তো আমরা এই যে শূন্য সূচক হলে এভাবে কাজ করতে পারবো, ঋণাত্মক সূচক হলে এভাবে, আর ভগ্নাংশ সূচক হলে আমরা এভাবে লিখতে পারবো। এখন এইদিকে দেখো, যদি তোমার কাছে নেগেটিভ বা ঋণাত্মক দেওয়া থাকে তখন কি হবে? মনে করো দেওয়া আছে কি a ইনভার্স 2 ডিভাইডেড বাই 3, এখন কি হবে? ইনভার্স কথাটার মানে কি? উল্টা না? মানে হচ্ছে এটা, এই কথাটার মানে কি? মানে হচ্ছে তোমার কাছে এই জিনিসটা a এর পাওয়ার আকারে থাকে, আর ইনভার্স যেটা সেটা উল্টা মিন করে মাইনাসটা। তাহলে কি হবে? এখানের মধ্যে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 হবে না? এটা তো এটা হবে। এখন দেখো তো এখানের মধ্যে তোমার কাছে কি আসতেছে? এখানে লিখতে পারি না 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2, কারণ এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি না এখানে কিউব রুট অফ a আর এখানে স্কোয়ার? তাহলে মাইনাস দেওয়া থাকলে আমরা কি করবো? আমরা চাইলে শর্ট করে এভাবে লিখে ফেলতে পারবো। মাইনাস মানে উল্টা হয়ে যাবে, এখানে মাইনাস মানে মাইনাস মিন করে না, মাইনাস মানে উল্টা বা ইনভার্স মিন করে। মনে করো তোমার কাছে আরেকটা এক্সাম্পল দেখো, এখানে কি দেওয়া আছে? a ইনভার্স 5 ডিভাইডেড বাই 2 দেওয়া আছে। এখন এখানের মধ্যে ইনভার্স তো এখানের মধ্যে আছে, এখন এটা মানে কি? এটা মানে এর উপরে পাওয়ার আকারে থাকবে, আর ইনভার্সটা কি মিন করে? এটা কি আকারে থাকবে? উল্টা আকারে থাকবে, এভাবে থাকবে না। এটা কি মিন করে? a ইনভার্স মানে a এর উল্টা, আর উপরে পাওয়ার কত হবে? 5 ডিভাইডেড বাই 2 হবে। তো অ্যান্সার কোনটা আমাদের? এটার জন্য এটা। আর যদি রুট আকারে নিয়ে আসতে চাই তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি না এই যে 5 ডিভাইডেড বাই 2, যেটা 1 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? 5, কারণ গুণ করলে 5 থেকে আবার 5 চলে আসবে উপরে। এখন তোমার কাছে এই যে a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 যেটা, এটাকে আমরা কত লিখতে পারি? a রুট লিখতে পারি এর উপরে, আর উপরে কত আছে? এখানের মধ্যে 5 আছে। আমরা এতক্ষণ সূত্রগুলো দেখছিলাম, বা সূচকের যে সূত্র যেগুলো আছে মৌলিক সূত্র সবগুলোই দেখছি। এখন আমরা যে কাজ করব, সূচকের মানে সূচকের লগারিদম যদিও, বাট আমরা মেইনলি এখন সূচকের দিকে ফোকাস করব। তো সূচকের ম্যাথগুলোকে আমরা 4টা টাইপে ভাগ করব। এখানে যতগুলো ম্যাথ থাকবে আমরা 4টা টাইপে ফেলতে পারি। একটা হচ্ছে আমাদের সরল করা, মানে এটা সিম্পল ম্যাথ, ক নম্বরে সাধারণত আসে। সরলীকরণ, সিম্পলিফিকেশন, মানে বড় একটা জিনিস দেওয়া থাকবে, কাটাকাটি করতে 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 ওই গরু গোস্তে পিস করে না, পিস করতে করতে ছোটো ছোটো করে ফেলবো, মানে ছোটো করে ফেলবো আর কি। এরপর 2 নম্বর টাইপ যেটা, সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে প্রমাণ করা, মানে আমাদেরকে বলে দিবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ করো, এরকম টাইপের কিছু ম্যাথ থাকবে। আর 3 নম্বর টাইপ যেটা, সেটা হচ্ছে সূচকের সমীকরণ, সূচকের সমীকরণ টাইপ, মানে সমীকরণ টাইপ একটা আমাদের এখানের মধ্যে থাকবে। আর 4 নম্বর বিবিধ, এখানে আমাদের বিভিন্ন টাইপের একটু অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো থাকবে, বিবিধ। এখন এই সূচকের ম্যাথগুলোকে আমরা এই 4টা টাইপে আমরা সলভ করব। প্রথম টাইপটা হচ্ছে আমাদের সরলীকরণ, দ্বিতীয় টাইপটা হচ্ছে প্রমাণ করা টাইপের, তৃতীয়টা হচ্ছে এখানের মধ্যে সূচকের সমীকরণ টাইপ। সমীকরণ বলতে কি এরকম, মনে করো তোমার কাছে এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x আর এখানের মধ্যে 4, এটা সমীকরণ না, যেহেতু এখানে সমান চিহ্ন আসছে, এটা হচ্ছে সমীকরণ। জিজ্ঞেস করবে x এর মান কত, এটা হচ্ছে সমীকরণ টাইপ আর কি। ওই যে x এর মান বের করা, y এর মান বের করা, এর মান বের করা, ওরকম টাইপটা আমরা এখানে সমাধান করব। আর বিবিধ বলতে একটু অ্যাডভান্স, একটু মানে এখান থেকে বের হয়ে একটু অন্যদিকে যাবো আর কি। এই 4টা টাইপে আমরা প্রবলেমগুলো সলভ করব।
তো প্রথমে আমরা সরলীকরণ টাইপটা দেখে নিই। তো চলো আমরা সরলীকরণ টাইপটা শুরু করি আগে। এখন আমরা এই সরলীকরণের টাইপের প্রবলেমগুলো সলভ করি। এখানে এই ম্যাথগুলো সাধারণত তোমাদের সিকিউতে তেমন আসে না, আসলেও ক নম্বরের জন্য আসে, ম্যাক্সিমাম তোমাদের এগুলো এমসিকিউতেই আসে। তো আমরা দেখি যে এই টাইপের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়। এগুলো আমরা আমাদের যে বেসিক সূত্রগুলো শিখছি ওগুলো দিয়ে সমাধান করব। তো 1 নম্বর ম্যাথটা কী দেওয়া আছে এখানে? 1 নম্বরটা দেওয়া আছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 ইনভার্স 3 আর 3 ইন্টু 3 ইনভার্স 4 দেওয়া আছে। এখন উপরের দিকে ফোকাস করো। তো তোমার উপরে যেটা এখানের মধ্যে, এই যে তোমার এখানের মধ্যে এটার জন্য বেজ হচ্ছে 7, পাওয়ার হচ্ছে 3, এখানে বেজ হচ্ছে 7, পাওয়ার হচ্ছে -3। এখন এখানে তো বেজ সেম না, যদি বেজ সেম হয় গুণ আকারে এটা আছে না, তো আমরা এখানে গুণের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না। যেহেতু বেজ সেম, তো আমরা কি করব, পাওয়ার দুটা যোগ করে দিব। তো পাওয়ার দুটা যোগ করলে কত হবে? 3 প্লাস আর -3। নিচেও দেখো তো বেজ সেম, গুণ আকারে আছে। এখন এটার পাওয়ার তো 1, সরি এটা মনে হয় পাওয়ার 1 ছিল, আচ্ছা এটার পাওয়ার এখানের মধ্যে মনে হয় 1, এটার পাওয়ার তো এখানের মধ্যে 1 না। তো আমরা কত বলতে পারি এখানের মধ্যে? 3 1 প্লাস -4 বলতে পারি না আমরা এখানে। এখন দেখো তো কি হয় এখানের মধ্যে, এটা যেটা হবে সেটা হচ্ছে উপরে হচ্ছে 7, আর এখানে এই যে 3 ব্র্যাকেটটা তুলে দিলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, আর নিচেও দেখো তো এখানের মধ্যে 1, আর এই ব্র্যাকেটটা তুলে দিলে প্লাসে মাইনাসে হয়ে যাবে -4। তাহলে উপরে আসবে কত? 7 টু দি পাওয়ার 0, আর নিচে হচ্ছে 3 মাইনাস কত? 3 টু দি পাওয়ার -3 হবে। এখন 7 টু দি পাওয়ার 0 মানে শূন্য সূচক না, আর শূন্য সূচক মানে কত? 0। তাহলে এখানে সরি শূন্য সূচক মানে 1, সরি তো শূন্য সূচক মানে এখানের মধ্যে 1। এরপর একটু ফোকাস করো, এখানের মধ্যে 3 ইনভার্স 3 দেওয়া আছে, একটু এই জিনিসটার দিকে ফোকাস করো। চাইলে ডিরেক্ট বলে ফেলতে পারি এটার অ্যান্সার হচ্ছে যে এখানে 3 টু দি পাওয়ার 3, এটার অ্যান্সার হচ্ছে 27। বাট আমরা একটু ফিল করি এখানের মধ্যে, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে কি এখানের মধ্যে যে তোমার কাছে 1/3 ইনভার্স 3 দেওয়া আছে। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো। 1 এটা যেটা তোমার কাছে এখানের মধ্যে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে কি, যে 3 তোমার কাছে এটাকে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 3 লিখতে পারি না এই জিনিসটাকে? এভাবে তো লিখতে পারি, যেহেতু ইনভার্স দেওয়া আছে 1 আকারে নিয়ে আসছি, পাওয়ার 3 বসাই দিছি। এখন আমরা কি জানি, নিজের সংখ্যাটা না উল্টায় যায়, আর উপরেরটা যেমন আছে ঠিক তেমনই থাকে। তাহলে এখানে 1 থেকে যাবে, উপরের 1টা এই লাল 1 যেটা এখানে, এই লাল 1টা এখানে থেকে যাবে, আর নিচেরটা কি হয়ে যাবে? নিচেরটা উল্টায় যাবে। তো যদি উল্টায় যায় তাহলে এখানে এই যে 3 টু দি পাওয়ার 3 চলে যাবে উপরে, 1 চলে আসবে কোথায়? নিচে। তাহলে এখানে কত হয়ে যাবে তোমার কাছে? 1 1 গুণ করে দিলে এটা তো দিন শেষে এটাই থাকবে না, আর এটা কত আসবে? 3 3 9, মানে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, আর 3 9 27। তো অ্যান্সার হচ্ছে আমাদের কাছে এটাই। এখন 2 নম্বর ম্যাথটা একটু দেখো। তো 2 নম্বর ম্যাথটা আমরা কিভাবে করব? 2 নম্বরে কি দেওয়া আছে এখানে? 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 7 স্কোয়ার, তার উপরে দেওয়া আছে কিউব রুট, ইন্টু তারপর এখানে 7 এর উপরে দেওয়া আছে ঘন কিউব রুট, আর নিচে 7 এর উপরে দেওয়া আছে স্কোয়ার রুট বা বর্গমূল। এখন একটা জিনিস এদিকে দেখো তো, তোমার কাছে 7 স্কোয়ার, এখানে কিউব রুট যেটা দেওয়া আছে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা তো বলছিলাম যদি তোমার কাছে এখানে 1/3 দেওয়া থাকে, এটাকে আমরা লিখতে পারবো কিউব রুট আকারে। তার মানে তোমার কাছে 1/3 যেটা, এটাকে তুমি লিখতে পারতেছো কিউব রুট। সিমিলারলি কিউব রুটকে তুমি এটা লিখতে পারবা না এখানের মধ্যে, তাহলে আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমরা কি লিখতে পারি এখানের মধ্যে? এই কিউব রুটটাকে আমরা লিখতে পারি এখানে 1/3, আর ইন্টু আবারও এখানের মধ্যে আমাদের এই যে 7 যেটা, 7টা লিখে ফেলতেছি, আর এই কিউব রুট যেটা, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হলো 1/3। এরপর নিচে কত? নিচে হচ্ছে এখানের মধ্যে 7, আর এখানে যেহেতু স্কোয়ার রুট দেওয়া আছে এটাকে লিখতে পারি 1/2। তো এখন একটা জিনিস এদিকে ফোকাস করো, সেটা হচ্ছে যে কি, যে এখানে তোমার কাছে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে না? এটা পাওয়ার না, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে গুণ হয়ে গেলে কত আসবে এখানে? 7, আর এটা গুণ হলে 2 একে 2, নিচে থাকবে কত? 3, ইন্টু এখানে কত আসবে? 7 1/3, আর নিচে হচ্ছে 1/2। এখন একটা জিনিস এদিকে দেখো, তোমার কাছে এটার বেস তো সেম, গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো পাওয়ারগুলো যোগ করে দেয় এখানের মধ্যে, আর এইখানে তোমার কাছে এটা 7, আর পাওয়ারগুলো যোগ করলে এখানে কত আসবে? 2/3 প্লাস 1/3,
আর নিচে কত হবে? নিচে হবে তোমার কাছে 7 1/2। এখন যদি পাওয়ারগুলো যোগ করে দেই তাহলে ভগ্নাংশের যোগফল, আর ভগ্নাংশের যোগফল আমরা জানি। ভগ্নাংশের যোগফল কিভাবে করতে হবে? নিচে লসাগু নিতে হবে। তাহলে নিচে লসাগু কত আসবে? 3 3 3 চলে গেলে থাকবে 2, 3 3 চলে গেলে থাকবে উপরে 1, আর নিচে হচ্ছে কত? 1/2। এখন উপরে 2 আর 1 যোগ করে কত হবে? 2 আর 1 যোগ করে তোমার কাছে এখানে হবে 3, আর নিচে আছে 3, আর এখানে 7 1/2। এখন তোমার কাছে 3 3 কাটাকাটি চলে যায় না? তাহলে কত থাকে? এখানে থাকে তোমার কাছে 7, আর নিচে থাকে 1/2। চাইলে তুমি এখানে অ্যান্সার রেখে দিতে পারো, বাট এখানে আরও কাজ করা যায়। যেহেতু বলছে সরলীকরণ করা, তো যত সরল করা যায়। এখানেও অ্যান্সার কারেক্ট, বাট আরও সরল কীভাবে করতে পারো এখানের মধ্যে, সেটা হচ্ছে যে কি, যে এখানে 7 যেটা দেওয়া আছে, আমি 7-এর উপরে স্কোয়ার দিলাম, আবার 7-এর উপরে বর্গমূল করে দিলাম। কোনো সমস্যা আছে? আবার এটাও বলতে পারো যে আমরা এখানে কি কাজ করতেছি, এই যে 7-এর উপরে বর্গমূল করতেছি, আবার স্কোয়ারও করে দিচ্ছি। তাহলে কাটাকাটি চলে গিয়ে আবার 7 চলে আসবে। আর নিচে কত আছে? এখানে √, এখানে যেহেতু হাফ আমি লিখতে পারি না √7। এখন একটা জিনিস দেখো, তোমার কাছে উপরে √7 দুইটা, নিচে একটা, একটা কাটাকাটি চলে গিয়ে উপরে একটা √7 থেকে যাবে, নিচে 1 থেকে যাবে, আর নিচের 1 লিখতে হয় না। এখানে কত আসবে? √7 আসবে। এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হচ্ছে √7। তো এখন আমরা 3 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা 4 নম্বরটা করি। তো 4 নম্বরটা করলে আমরা 3 নম্বরটা ইজিলি পারবো। তো 4 নম্বরটাতে কি দেওয়া আছে? এখানে 4 নম্বরটাতে দেওয়া আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, আর এখানে কত আসবে? এটা ইনভার্স হয়ে যাবে। এখন ইনভার্সের মিনিং তো আমরা বুঝি। ইনভার্সের মিনিং মানে কি? উল্টা আকারে। তো তোমার কাছে এখানে একটু ফোকাস করো। এখানে 2 যেটা দেওয়া আছে, 2টা তুমি এখানে লিখে ফেলো। লিখে ফেলার পর তোমার কাছে এখানের মধ্যে a তোমার কাছে দেওয়া আছে কত? a ইনভার্স মানে কি? 1/a। ঠিক আছে, a ইনভার্স মানে 1/, এখানের মধ্যে a। তারপর এখানের মধ্যে প্লাস, এখানে তোমার কাছে কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। এখন 3-এর পরে তোমার কাছে এখানে কি আছে? b ইনভার্স। তো b ইনভার্স মানে কি? b ইনভার্স মানে হচ্ছে তোমার কাছে এখানে 1/b, আর তাদের সবার উপরে এখনো কত আছে? ইনভার্স সাহেব এখনো দাঁড়ায় আছে। এখন এখানে দেখো, এখানে কি হবে? এই 2 এর সাথে 1 গুণ করে দিলে 2 1 এ 2, নিচে হয়ে যাবে a। 3 এর সাথে 1 গুণ করে দিলে 3 1 এ 3, নিচে হয়ে যাবে b, আর উপরে কত? ইনভার্স। মানে ইনভার্সের পরে যাও, আগে ভিতরটা দেখো। এই যে ভিতরে যেটা, ভিতরের মধ্যে ভগ্নাংশের যোগ না? তো ভগ্নাংশের যোগটা আমরা কিভাবে করি? হরের লসাগু নিই। আমরা হরের লসাগু নেই। লসাগু কত হবে? a b হবে। তাহলে এখানে a চলে গেলে b থাকবে, bটা কার সাথে গুণ করে দিব? 2 এর সাথে গুণ করে দিব। এখানে তোমার কাছে b চলে গেলে কত থাকবে? a থাকবে। এটা কার সাথে গুণ করে দিব? 3 এর সাথে গুণ করে দিব। তাহলে এখানে কত আসবে? এটা আসবে। এখন এখানে আছে তোমার কাছে ইনভার্স। এখন এই ইনভার্সের মানে কি? ইনভার্সের মানে তো আমরা জানি। তোমার কাছে এই বক্স যেটা, সেটা কি হয়ে যাবে? এই বক্সটা হয়ে যাবে তোমার কাছে 1/2a 3b / ab। এটাই না হয়ে যাবে তোমার ইনভার্সের মানে। ইনভার্সের তোমার কাছে দেওয়া আছে মনে করো a ইনভার্স মানে 1/a, বা মনে করো বক্স ইনভার্স, তার মানে 1/, বক্স। তো এখানে বক্স ইনভার্স 1/, এই বক্সটা। ঠিক আছে, এখন বাকিটা তো আমরা জানি। বাকিটা হচ্ছে যে কি, যে 1টা তেমনই থাকবে, আর নিচেরটা কি হয়ে যাবে? উল্টে যাবে। নিচেরটা উল্টে গেলে কত আসবে এখানে? তো এখানে তোমার কাছে 1 × ab / 2a + 3b। তো অ্যান্সার হবে ab / 2a + 3b। এখন তোমরা অনেকে শর্টকাটে মারবা যে ইনভার্স থাকলে উল্টাই দিবা। আচ্ছা, যদি ইনভার্স থাকলে উল্টাই দাও, তখন এই ম্যাথগুলো করো তো। তোমার কাছে 1/a ইনভার্স, তার উপরে ইনভার্স, তার উপরে ইনভার্স, তাই উল্টাও এখন বসে বসে এখানের মধ্যে। তো সেই জন্য বেসিকটা বোঝা অনেক জরুরি। কারণ এখন তুমি বুঝবা যে হ্যাঁ, এটাকে আলাদা করে কাজ করতে হবে, আবার এটাকে উল্টাইতে হবে, এটাকে উল্টাইতে হবে। তো বেসিকটাকে বুঝবা, তারপর ম্যাথগুলো সলভ করবা। তো সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। এখানে আমাদের কাছে ছিল 3a আর 2b। তাহলে এখানে অ্যান্সারটা যেটা আসা উচিত, এখানে আমাদের আসা উচিত এটা না। অ্যান্সার হবে উপরে তো ab থাকবে, 3-র সাথে a থাকবে, আর 2 এর সাথে b থাকবে। তো ম্যাথ করার সময় অবশ্যই বেসিকটাই মনে রাখবা। বেসিক বুঝে তারপর শর্টকাট অ্যাপ্লাই করবা, না বুঝে কখনো শর্টকাট অ্যাপ্লাই করবা না। এখন আমরা দেখি যে 5 নম্বর ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। তো 5 নম্বর ম্যাথে কি দেওয়া আছে? এখানে 5 নম্বরটাতে দেওয়া আছে a² × b ইনভার্স 1, তারপর a ইনভার্স 2 × b, তার উপরে এখানে দেওয়া আছে স্কয়ার। এখন এখানের মধ্যে a স্কয়ারটা আমরা লিখে দিই। পরে b ইনভার্স যেটা, সেটা আমরা কি বলতে পারি?
বি ইনভার্স মানে এখানের মধ্যে 1 ডিভাইডেড বাই বি। আর এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, মানে এ স্কোয়ারের উল্টা। আর ইনটু কত? এখানের মধ্যে বি, তাদের উপরে পাওয়ার দেওয়া আছে কত? পাওয়ার দেওয়া আছে এখানের মধ্যে 2। তো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আগে ঘরের ভিতরে সামলাই নিব, ঘরের ভিতরে সামলাই তারপর বাইরের দিকে যাব। নিজের ঘরের শান্তি নেই, বাইরে কি মানুষের কি শান্তি দিবে? এখন ঘরের ভিতরে কি বলতে পারি দেখো তো, এখানের মধ্যে তোমার এটা কার সাথে গুণ হবে? 1 এর সাথে গুণ হবে, গুণ হয়ে হবে a স্কোয়ার ডিভাইডেড বাই b। আর এটা উপরের সাথে গুণ হয়ে যাবে তখন b ডিভাইডেড বাই a স্কোয়ার। উপরে কত? উপরে হচ্ছে স্কোয়ার। এখন দেখো তোমার কাছে যেহেতু এটা ডিভাইডেড বাই এটা দেওয়া আছে, তো আমরা কি করতে পারি? উপরেরটা যেমন আছে ঠিক তেমনই লিখে ফেলবো, মানে a স্কোয়ার ডিভাইডেড বাই b লিখে ফেলবো। পরে এই ভাগ যেটা, এই ভাগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর নিচেরটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। উল্টায় গেলে কি হবে? a স্কোয়ার ডিভাইডেড বাই b, আর উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো তো এখানে যখন গুণ করতে যাব তখন উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তো যদি উপরে নিচে গুণ করতে যাই তাহলে এখানে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার আর b ইন্টু b, আর এখানে হোল স্কোয়ার। এখন a স্কোয়ার যেহেতু বেস সেম, পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে? a টু দি পাওয়ার 4, আর নিচে এখানে বেস সেম, b এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে এখানে কত আসবে? 2 হয়ে যাবে। আর উপরে দেওয়া আছে কত? স্কোয়ার। এখন তো আমরা এই সূত্র জানি, যদি মনে করো তোমার কাছে a ডিভাইডেড বাই b, এখানে n দেওয়া থাকে, পাওয়ারটা কি হয়? এখানে a এর উপরে পাওয়ার চলে আসবে, b এর উপরেও পাওয়ার চলে আসবে। এখানে আমরা সেম কাজটাই করি, a is টু দি পাওয়ার 4 এটার উপরে পাওয়ার নিয়ে আসি, আর b স্কোয়ার তার উপরে পাওয়ারটা নিয়ে আসি। এখন কি হবে? এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে না? তো পাওয়ার পাওয়ার গুণ করে দিলে এখন কত হবে তোমার কাছে? a টু দি পাওয়ার 8, এখানে 4 দ্বিগুণে 8, আর এখানে 2 দ্বিগুণে 4, b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।